পুরনো সময়ের কথা। ইরাকের শহর বাগদাদে ফিরোজ নামে এক ছেলে থাকত, যার চুরি করার অভ্যাস ছিল। সে পরিশ্রমের কাজ করার বদলে রাতে যে কোনো বাড়িতে ঢুকে পড়ত এবং খুব লুটপাট করত। আশ্চর্যের বিষয় ছিল যে সে কখনোই কারো হাতে ধরা পড়ত না। সে যে বাড়িতে চুরি করতে চাইত, দিনের বেলা সেই বাড়ির খোঁজখবর নিত এবং তারপর রাতে সেই বাড়িতে সুড়ঙ্গ কাটতে যেত। একদিন দুপুরে সে গ্রামের একটি বাড়ির সামনে দাঁড়িয়েছিল। সেখানে দাঁড়িয়ে তার বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে গেল। হঠাৎ সে সেই বাড়ির ভেতরে একজন বৃদ্ধ লোককে দেখতে পেল, যিনি লাঠি দিয়ে জিনিসপত্র ছুঁয়ে ছুঁয়ে এদিক ওদিক হাঁটছিলেন। এতে বোঝা গেল যে বৃদ্ধ লোকটি চোখে দেখতে পেতেন না। এই চোর জুতো নিজের হাতে ধরে খুব আস্তে আস্তে সেই অন্ধ লোকটির বাড়ির ভেতরে প্রবেশ করল এবং সেই বাড়ির প্রধান ঘরটি পরীক্ষা করতে লাগল। সে দেখল যে ভেতরে অনেক দামি জিনিসপত্র রাখা আছে। সে ভাবতে লাগল যে যদি সে এখানে চুরি করতে সফল হয়, তবে তার হাতে এত ধনসম্পদ আসবে যে তাকে পরের ২-৩ বছর আর কোনো চুরি করতে হবে না। যেভাবে নিঃশব্দে সে বাড়ির ভেতরে ঢুকেছিল, সেইভাবেই সে আবার বাড়িতে ফিরে এলো। বাড়িতে এসে সে ভাবতে লাগল যে এত বেশি সম্পদ সে একা সেখান থেকে বের করতে পারবে না। তার সাথে অন্য কাউকে নিয়ে যাওয়া উচিত, যাতে সেখান থেকে বেশি করে মাল চুরি করা যায়। এই ভাবনার মধ্যেই তার খেয়াল তার বন্ধুদের দিকে গেল, যারা তারই মতো গরিব এবং ভবঘুরে ছিল, কিন্তু তারা কখনো চুরি করেনি। তারাও খুব বুদ্ধিমান ছিল, কিন্তু নিজেদের বুদ্ধি ভালো কাজে লাগাত না। ফিরোজ নিজের বাড়ি থেকে বেরিয়ে ক্ষেতের দিকে হেঁটে চলল, যেখানে তার বন্ধুরা ঘাসের ওপর বসেছিল। ফিরোজ তাদের সালাম করল এবং তাদের কাছে বসে তাদের খোঁজখবর নিতে লাগল। তারপর বলল, বন্ধুরা, আমার কাছে তোমাদের জন্য একটা কাজ আছে, যার কারণে আমরা ৩ রাতের মধ্যেই ধনী হয়ে যেতে পারি। তোমরা সারাদিন বেকার বসে থাকো, কোনো কাজ করো না। যদি তোমরা চাও যে আগের মতো কাজও করতে না হয় এবং হাতে মালও এসে যায়, তবে তোমাদের আমার কথা মেনে একটা কাজ করতে হবে। শুধু তোমরা আমার কথা মতো চলো, তারপর দেখো আমাদের ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ফিরোজের কথা শুনে ২ বন্ধু সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে গেল যে এমন কি কাজ আছে যার দ্বারা তারা এত তাড়াতাড়ি ধনী হতে পারে। দুজনেই এক স্বরে বলল, আমাদের কি করতে হবে? তখন সে বলতে লাগল, তোমাদের দুজনকে আমার সাথে একটা বাড়িতে চুরি করতে হবে। ফিরোজের কথায় দুজন চমকে গেল এবং সঙ্গে সঙ্গে অস্বীকার করে দিল। তারা বলল, আমরা চুরি করব না। যদি ধরেও নেওয়া হয় যে আমরা চুরি করতে রাজি হয়ে যাই, কিন্তু একটা কথা মনে রেখো যে যদি চুরি করার সময় ধরা পড়ি, তবে কাজী আমাদের হাত কাটতে এক মুহূর্তও দেরি করবেন না, আর পুরো গ্রামে আমাদের বদনাম আলাদাভাবে হবে। এর উত্তরে ফিরোজ বলল, ভাইরা, চিন্তা করো না, আমরা কোনো অবস্থাতেই ধরা পড়ব না। যে বাড়িতে আমরা চুরি করব, সেই বাড়িতে শুধু একজন বৃদ্ধ বুড়ো থাকেন এবং তিনি চোখে অন্ধ। চুরির সময় যদি তিনি উঠেই পড়েন, তবুও আমাদের দেখতে পারবেন না এবং আমরা সেখান থেকে সহজেই পালিয়ে যাব। আমি তার বাড়িতে অনেক দামি জিনিসপত্র দেখেছি, যা আমরা সহজেই চুরি করতে পারি। ফিরোজের বন্ধুরা তবুও এই কথা মানতে চাইছিল না। তখন ফিরোজ তাদের বলতে লাগল, তোমরা কোনো জিনিস স্পর্শও করো না। আমরা ৩ জন একসাথে ভেতরে যাব। আমি সব জিনিস চুরি করে কাপড়ে বেঁধে দেব। শুধু তোমরা আমাকে এই জিনিসগুলো বাইরে আনতে সাহায্য করো। আমি তোমাদের এই কাজের জন্য ততটা পুরস্কার দেব, যতটা চুরি করার সময় সঙ্গে থাকলে দিতে হতো। ফিরোজ তাদের বলল, আমরা রাতের শেষ প্রহরে বুড়োর বাড়িতে চুরি করতে যাব। তোমরা সন্ধ্যাবেলা মেলা দেখতে যাওয়ার অজুহাতে বাড়ি থেকে বেরিয়ে এসো। যখন রাত হলো, তখন ২ বন্ধু মেলা দেখতে যাওয়ার অজুহাত করে বাড়ি থেকে বেরিয়ে এলো এবং সোজা ফিরোজের বাড়িতে পৌঁছালো। ফিরোজ আগেই তার বন্ধুদের জন্য অপেক্ষা করছিল। দরজায় ধাক্কা দিতেই সে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে এলো এবং একসাথে সেই বৃদ্ধের বাড়ির দিকে হেঁটে চলল। বুড়োর বাড়ি পাশের মহল্লাতেই ছিল। কয়েক মিনিট হাঁটার পর তারা সেখানে পৌঁছালো। ৩ জন এক এক করে দেয়াল টপকালো এবং বাড়ির উঠোনে এসে পৌঁছালো। বৃদ্ধ লোকটা ভেতরের ঘর থেকে একটু দূরে একটা খাটে শুয়েছিল। তারা যখন বাড়িতে ঝাঁপ দিয়েছিল, তখনই তিনি তাদের আওয়াজ শুনতে পেয়েছিলেন, কিন্তু তিনি এমন ভান করলেন যেন তিনি অজ্ঞান হয়ে ঘুমিয়ে আছেন। বৃদ্ধকে ঘুমন্ত দেখে তারা ঘরে প্রবেশ করল এবং চুরি করতে ব্যস্ত হয়ে পড়ল। বৃদ্ধ চুপ সারে উঠলেন এবং ঘরের দরজাটি বাইরে থেকে বন্ধ করে দিলেন। তিনি চিৎকার করলেন এবং আশেপাশের প্রতিবেশীদের জড়ো করলেন। বুড়োর আওয়াজ শুনে সাথে সাথে তার বাড়িতে ভিড় জমে গেল। তারা ৩ জন চোরকে ধরল এবং উঠোনে থাকা একটি গাছের সাথে বেঁধে দিল। পরের দিন সকালে তাদের কাজীর আদালতে পেশ করা হবে।
হিসাম এবং তাবরেজ ফিরোজের দিকে তাকিয়ে বলতে লাগল, আমরা তোমার জন্যেই এই জায়গায় বন্ধ হয়েছি। যদি আমরা তোমার সাথে না দিতাম তবে এখানে আসতাম না। ফিরোজ তাদের বলল, আমরা কাজীর আদালতে কখনোই এটা স্বীকার করব না যে আসল চোরকে। যখন কাজী আসল অপরাধীকে তা সিদ্ধান্ত নিতে পারবেন না, তখন আমাদের হাত কাটা থেকে বেঁচে যাবে। পরের দিন সকালে ৩ চোরকে কাজীর আদালতে পেশ করা হলো। সেখানে উপস্থিত বৃদ্ধ লোকটি কাজীকে বলতে লাগল, আমি অন্ধ এবং আমার একটি ছেলে আছে যে ব্যবসার জন্য অন্য শহরে গেছে। আমি বাড়িতে একা ছিলাম। আমাকে একা পেয়ে এই ৩ জন আমার বাড়িতে ঢুকেছিল, কিন্তু ঈশ্বরের অন্য কিছুই মঞ্জুর ছিল। আমি আপনার কাছে অনুরোধ করছি যে এই ৩ জনের হাত কাটার ব্যবস্থা করুন, যাতে ভবিষ্যতে কোনো লোক চুরি করার আগে 1000 বার ভাবে। এবার কাজী এই চোরদের দিকে তাকিয়ে বলতে লাগল, তোমাদের নিজেদের সমর্থনে কিছু বলার আছে? তখন প্রত্যেক বন্ধু বলতে লাগল, আমি চোর নই, আমি এদের দুজনের কথায় এদের সাথে দিয়েছিলাম। ৩ বন্ধু একে অপরের উপরই দোষ চাপাতে লাগল, যার কারণে কাজীর পক্ষেই সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে গেল যে আসল অপরাধীকে। বৃদ্ধটি আরও একবার কাজীকে বলল, এবার আমার কথা মেনে নিন এবং এই ৩ জনেরই হাত কেটে দিন। কিন্তু কাজী বলতে লাগল, এদের মধ্যে তো কেউ মানছেই না যে আসল চোরকে, প্রত্যেকেই অন্যের ওপর দোষারোপ করছে। কাজী তখন কঠোর স্বরে তাদের বলল, তোমাদের মধ্যে যে চোর সে নিজের অপরাধ স্বীকার করে নাও, না হলে পরে ভালো হবে না। কাজী তাদের বোঝানোর জন্য সব রকম চেষ্টা করল, কিন্তু তারা যেমন ছিল তেমনই রইল। কাজী অসহায় হয়ে গেলেন। তিনি বুঝতে পারছিলেন না যে কিভাবে তাদের সাজা দেবেন। কাজী তাদের পরীক্ষা করার চেষ্টা করলেন। কাজী বাবুর্চিকে বললেন যে তাদের খাবার পরিবেশন করতে। প্রথমে ফিরোজকে মাংস পরিবেশন করা হলো। সে এক গ্রাস নিতেই ফেলে দিল এবং বলল, এটা কুকুরের মাংস। কাজী অবাক হয়ে গেলেন। কাজী সঙ্গে সঙ্গে বাবুর্চিকে জিজ্ঞেস করলেন, এটা কি সত্যিই কুকুরের মাংস? বাবুর্চি বলল, না কাজী সাহেব, এটা কুকুরের মাংস নয়। আপনি দ্বিধা না করে তদন্ত তাহকিক করিয়ে নিতে পারেন। কাজী সাথে সাথে সেই কসাইকে ডাকলেন, যার দোকান থেকে মাংস আনা হয়েছিল। কাজী কসাইকে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার দোকানে কুকুরের মাংস বিক্রি করো? তুমি এর শাস্তি পাবে। এটা শুনে কসাই ভয় পেয়ে গেল এবং বলতে লাগল, কাজী সাহেব, এটা ছাগলই ছিল। আসলে যখন এই ছাগলটি জন্ম নেয় তখন তার মা মারা গিয়েছিল। আমি তখন বুঝতে পারছিলাম না যে কিভাবে এটাকে মানুষ করব। একদিন এই ছাগলটি নিজে থেকেই একটা কুকুরের নিচে বসে দুধ খেতে লাগল। যখন আমি এই দৃশ্য দেখলাম তখন তাকে আটকালাম না। তারপর সে প্রতিদিন তারই দুধ খেতে লাগল এবং সেই কুকুরের দুধ পান করেই বড় হয়েছে। জওয়ান। তার কিছু আচরণ কুকুরের মতো ছিল। হয়তো এই কারণেই তার মাংস থেকে কুকুরের গন্ধ আসছে। কাজী ফিরোজের জ্ঞান দেখে অবাক হয়ে গেলেন। এবার দ্বিতীয় বন্ধু হিসামকে দুধ পরিবেশন করা হলো। হিসাম দুধ পান করার আগে সেটা শুঁকে দেখল এবং পাশে রেখে দিল। সে বলল, আমি এই দুধ পান করতে পারব না। কাজী জিজ্ঞেস করলেন, এর কারণ কি? হিসাম বলতে লাগল, এই দুধ বিষাক্ত, এতে বিষ মেশানো হয়েছে, তাই আমি এটা পান করতে পারব না। কাজী আরও একবার বাবুর্চির দিকে তাকালেন এবং তাকে দুধ পরীক্ষা করতে বললেন। বাবুর্চি অন্য একটা পাত্রে দুধ ঢালল। যখন সে পুরো পাত্র খালি করল তখন তার ভেতরে একটা মারা যাওয়া টিকটিকি পড়েছিল। কাজী আরও একবার চমকে গেলেন। এবার তৃতীয় বন্ধু তাবরেজের পালা ছিল। তাকে ছোলা চানা পরিবেশন করা হলো, কিন্তু সেও খেতে অস্বীকার করল এবং বলল, এই ছোলা আগে কোনো ঘোড়া খেয়েছে এবং তার খাওয়া বাকি ছোলা এখন আমাকে পরিবেশন করা হয়েছে। কাজী অবাক হয়ে বাবুর্চির দিকে তাকালেন। বাবুর্চি বলতে লাগল, হয়তো এ সত্যি বলছে। গতকাল আমি আপনার ঘোড়াকে যে থলেতে ছোলা দিয়েছিলাম সেই থলেটা নিয়ে এসে বাবুর্চিখানায় রেখে দিয়েছিলাম। ওখানে আরও একটা থলে পড়েছিল। আমার মনে ছিল না যে আমি ঘোড়ার সামনে কোন থলেটা রেখেছিলাম। হয়তো আমি সেই থলে থেকেই ছোলা নিয়েছি যেখান থেকে ঘোড়া খেয়েছিল। এবার কাজী চিন্তায় পড়ে গেলেন। এই ৩ জনেই খুব বুদ্ধিমান। এদের মধ্য থেকে আসল চোরকে ধরা খুব কঠিন। কাজী ৩ জনকে ধরে জেলখানায় ভরে দিলেন এবং বাড়ি এসে ভাবতে লাগলেন কিভাবে তিনি আসল চোরকে ধরবেন। কাজীর ছেলে তার কাছে বসেছিল। নিজের বাবাকে চিন্তায় ডুবে থাকতে দেখে সে জিজ্ঞেস করল, আব্বাজান, আপনি কি কারণে চিন্তিত? তখন কাজী তার সামনে পুরো ঘটনাটি খুলে বললেন। তখন কাজীর ছেলে বলতে লাগল, বাবাজান, একটা সুযোগ আমাকে দিয়ে দেখুন, হয়তো আমি আপনাকে আসল চোর খুঁজে দিতে পারব। কাজী নিজের ছেলেকে একটা সুযোগ দিলেন। পরের দিন সকালে আবার ৩ বন্ধুকে কাজীর সামনে পেশ করা হলো।
কাজীর ছেলে তিনজনের দিকে মনোযোগ দিয়ে দেখল এবং মুচকি হেসে বলল, আমি তোমাদের একটা গল্প শোনাতে চাই। কোনো এক শহরে এক মেয়ে তার স্বামীর সাথে থাকত। সে একটা চিঠি পেল যাতে লেখা ছিল যে তার বাবা খুব অসুস্থ। তার স্বামীর কাছেও কোনো টাকা ছিল না। তখন সে তাদের মহিষ বিক্রি করে তার স্ত্রীকে টাকা দিল এবং তার বাবার কাছে রওনা করিয়ে দিল। পথে তাকে এক বদমাইশ লোক দেখতে পেল। মেয়েটিকে একা পেয়ে সে তার সম্মান লুট করার চেষ্টা করল, কিন্তু মেয়েটি কাঁদতে লাগল এবং তাকে বলল, ঈশ্বরের দোহাই, আমাকে যেতে দিন, আপনার বাড়িতেও নিশ্চয়ই মা বোন আছে। এই লোকটির মনে দয়া এলো এবং সে তাকে যেতে দিল। মেয়েটি সেই লোকটিকে ধন্যবাদ জানালো এবং তার যাত্রা চালিয়ে গেল। সে কিছুক্ষণ পথ চলার পরই পথে তাকে কিছু চোর ঘিরে ধরল। তারা তাকে বলতে লাগল, তোমার কাছে যা কিছু আছে আমাদের দিয়ে দাও, যদি তুমি তা না করো তবে আমরা তোমাকে বেঁধে রাখব। মেয়েটি বলতে লাগল, আমার কাছে যে টাকা আছে তা আমি আমার বাবার চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি। যদি তোমরা আমার কাছ থেকে সেই টাকা নিয়ে নাও তবে আমার বাবা মারা যাবেন। ঈশ্বরের দোহাই, আমাকে যেতে দাও। এই চোরদের সর্দারের মনে দয়া এলো এবং সে সেই মেয়েটিকে যেতে দিল। এবার মেয়েটি শহরে পৌঁছাল এবং তার বাবার চিকিৎসা করালো এবং তিনি সুস্থ হয়ে উঠলেন। এই গল্প এখানেই শেষ হয়ে যায়। তারপর কাজীর ছেলে তিনজনকে প্রশ্ন করল, এই মেয়েটির ওপর সবচেয়ে বড় দয়া এহসান কে করেছিল? প্রথমে সে তাবরেজকে জিজ্ঞেস করল। তাবরেজ বলতে লাগল, তার স্বামী। যদি তার স্বামী মহিষ বিক্রি করে তাকে টাকা না দিত তবে সে তার বাবার কখনোই চিকিৎসা করাতে পারত না। এবার কাজীর ছেলে হিসামের কাছে গেল এবং তাকে বলল, তুমি বলো, মেয়েটির ওপর সবচেয়ে বড় দয়া কে করেছিল? হিসাম বলতে লাগল, মেয়েটির ওপর সবচেয়ে বড় দয়া সেই বদমাইশ লোকটি করেছিল, যে সেই মেয়েটিকে কিছু বলল না এবং যেতে দিল, কারণ একটি মেয়ের সম্মান তার জীবনের চেয়েও প্রিয় হয়। এরপর কাজী তার ছেলে তৃতীয় লোক ফিরোজের কাছে গেল এবং তাকে বলল, তুমি বলো, এর ওপর সবচেয়ে বড় দয়া কে করেছিল? ফিরোজ বলল, এই মেয়েটির ওপর সবচেয়ে বড় দয়া সেই চোরটি করেছিল। যদি সেই চোরেরা সেই মেয়েটির কাছ থেকে সব মাল ছিনিয়ে নিত তবে সে তার বাবার কখনোই চিকিৎসা করাতে পারত না, তাই সবচেয়ে বড় দয়া চোর করেছে। এটা শুনে কাজীর ছেলে তার বাবাকে বলল, এই লোকটি আসল অপরাধী। কাজী অবাক হয়ে গেলেন এবং তার ছেলেকে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে জানতে পারলে যে এই অপরাধী? তখন তার ছেলে জবাব দিল, মানুষ যে অভ্যাসের মালিক হয় সেই স্বভাবের লোককেই সে পছন্দ করে। সেই কারণেই এই লোকটি একজন চোরের ভালো দিকটা পছন্দ করেছে এবং তার প্রশংসা করেছে। এরপর কাজী তার সিপাহীদের হুকুম দিলেন যে তারা যেন ফিরোজকে নিয়ে গিয়ে তদন্ত করে। চোর ফিরোজ আগেই প্রমাণিত হয়ে গিয়েছিল। সামান্য মারের পরেই সে নিজের অপরাধ স্বীকার করে নিল। আরও বেশি তদন্তের পর প্রমাণিত হল যে ফিরোজই আসল চোর এবং বাকি দুজন বন্ধু মাল নিয়ে যেতে তাকে সহায়তা করেছিল। কাজী ফিরোজের হাত কাটার ব্যবস্থা করলেন এবং বাকি দুজনকে 7 বছর কারাদণ্ডের সাজা শোনালেন। উপদেশ। তো প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে চোরকে সাহায্যকারী লোক নিজেও ততটাই দোষী, কসুরবার হয় যতটা আসল চোর। কারণ খারাপ কাজকে সাহায্য করাও খারাপ কাজ করার সমান। যদি কোনো লোক চোরকে সাহায্য করে, তাকে লুকিয়ে রাখে বা তার অপরাধের ওপর পর্দা ফেলে, তবে সে ইনসাফের পথে বাধা হয়ে দাঁড়ায়। এমন লোক শুধু নিজেকেই পাপে গুনাহ জড়ায় না, বরং সমাজের মধ্যেও খারাপ কাজকে ছড়িয়ে দেওয়ার মাধ্যম হয়। এটা সত্যি যে খারাপ কাজকে সাহায্যকারীও খারাপ পরিণতি থেকে বাঁচতে পারে না। চোরের সাহায্যকারীর হয়তো তখনই ক্ষতি না হতে পারে, কিন্তু একদিন সেও ধরা পড়ে। যদি আমরা চাই যে আমাদের পরিবেশ ন্যায় ও ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকুক, তবে আমাদের শুধু খারাপ কাজের বিরুদ্ধে আওয়াজই তুলতে হবে না, বরং বাস্তবেও তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। সমাজের উন্নতি তখনই সম্ভব যখন আমরা সত্য ও সততার সাথে থাকি এবং অবিচার ও বাড়াবাড়ির জুলুম জ্যাপ্তি বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াই, তা যে রূপেই আসুক না কেন। আমাদের নিজেদের মধ্যে দায়িত্ববোধের অনুভূতি জাগাতে হবে যে যদি আমরা কোনো খারাপ কাজকে উপেক্ষা, নজরআন্দাজ করি বা নীরব দর্শক হয়ে থাকি, তবে আসলে আমরাও সেই খারাপ কাজের বিস্তারে অংশ নিচ্ছি। একইভাবে আমাদের দৈনন্দিন জীবনেও সতর্ক থাকার প্রয়োজন আছে। কখনো কখনো মানুষ না বুঝে এমন কাজ করে বসে যা পরে তাদের জন্য গুরুতর সমস্যার কারণ হতে পারে।
উদাহরণস্বরূপ কখনোই কোনো অপরিচিতের কথায় তার কোনো ব্যাগ থলে বা অন্য কোনো জিনিস তোলার ভুল করবেন না। সে যতই অসহায়তা প্রকাশ করুক বা যতই সহানুভূতি ও অনুভূতি জাগানোর চেষ্টা করুক, হতে পারে সেই জিনিস চুরি করা বা কোনো অপরাধে ব্যবহৃত হয়েছে, এবং যদি আপনি অজ্ঞতাবশত সেই জিনিসটি তুলে নেন, তবে আপনি নিজেই কোনো বড় সমস্যা বা আইনি জটিলতায় ফেঁসে যেতে পারেন। অনেক সময় এমনও হয় যে অপরাধের আসল অপরাধীরা বেঁচে যায় এবং নির্দোষ লোকেরা বিনা দোষে সাজা ভোগ করতে বাধ্য হয়। তাই এটা জরুরি যে আমরা নিজেরাও হুঁশিয়ার থাকি এবং অন্যদেরও এই বিষয়ে সচেতন করি, যাতে কোনো লোক প্রতারণা, চালাকি বা কোনো অপরাধমূলক ষড়যন্ত্রের শিকার না হয়। একটি সচেতন এবং দায়িত্বশীল সমাজ তখনই অস্তিত্বে আসতে পারে যখন প্রতিটি ব্যক্তি শুধু নিজের নয়, অন্যদেরও মঙ্গলের জন্য দায়িত্বশীল আচরণ গ্রহণ করে। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে মানুষের আসল সম্পদ ধন দৌলত নয়, বরং কৃতজ্ঞতা, ধৈর্য, সততা, দয়া ও আল্লাহর ওপর অটল ভরসা। গল্পের মুচি দরিদ্র হলেও তার মন ছিল সমৃদ্ধ। সে শুকনো রুটি খেয়েও আল্লাহর শুকরিয়া আদায় করত, পাখিদের খাবার দিত এবং বিশ্বাস করত যে আল্লাহ তার জন্য যথেষ্ট। যখন সব দরজা বন্ধ হয়ে গেল, তখন সে শুধু আল্লাহর দরজায় মাথা নত করল এবং আল্লাহ তাকে এমনভাবে সাহায্য করলেন যা তার কল্পনারও বাইরে ছিল। সে সততা, পরিশ্রম ও ভালোবাসা দিয়ে ধীরে ধীরে সফল হয়ে উঠল, কিন্তু কখনো অহংকার করেনি, বরং সে গরিব ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে। অন্যদিকে যে প্রতিবেশী ধনী ছিল, সে অহংকার করায় সব কিছু হারিয়ে অসহায় হয়ে গেল। এভাবে গল্পটি প্রমাণ করে যে সম্মান, অপমান, দান সম্মান, ধন সম্মান সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। তিনি যাকে চান সম্মানিত করেন, যাকে চান অপমানিত করেন। তাই আমাদের উচিত কখনো অহংকার না করা, কৃতজ্ঞ থাকা, ধৈর্য ধারণ করা, অসহায়দের সাহায্য করা এবং সর্বদা আল্লাহর উপর ভরসা রাখা।